আজকে জিরো আওয়ারে আমরা দেশ রাজনীতির গণ্ডি পার করে একটু অন্য বিষয়ে নজর রাখার চেষ্টা করব। তার কারণ হয়তো এতক্ষণে হয়তো আপনারা জেনে গেছেন যে আবার একটা নতুন করে সংক্রমণ এই মুহূর্তে থাবা বসাচ্ছে। সংক্রমণ নতুন মানেই সেটার কিন্তু অনেকগুলো লক্ষণ, সেটা আগে বুঝে নেওয়া দরকার। ভয় দেখাচ্ছে নতুন এক মারণ রোগ, করোনা নয়, এবার নয়া আতঙ্কে কাঁপছে কেরল। আমি শর্মিষ্ঠা আজকে জিরো আওয়ার শুরু করছি। দেবাশিস, একেবারে এই যে রোগের মানে যে অ্যামিবা থেকে হচ্ছে, এই অ্যামিবার নাম হচ্ছে মেনিনগো এনসেফালাইটিস। অ্যামিবিক মেনিনগো এনসেফালাইটিসের ফলে কি হচ্ছে, যেটাকে বাংলায় শর্মিষ্ঠা ভয় লাগবার মতোই বিষয়, কারণ এটাকে মস্তিষ্ক খেগো অ্যামিবা বলা হচ্ছে। অর্থাৎ এটা নাকি মস্তিষ্কের উপরে তার প্রভাব সৃষ্টি করছে এবং মস্তিষ্কর একটা অংশ সেটাকে তারা খেয়ে ফেলছে, যার ফলে মানুষের মৃত্যু হচ্ছে। এক দুজন নয়, বা এটা হাইপোথেটিক্যাল কোনো ভাবনা চিন্তা নয়, এখনো পর্যন্ত 19 জনের মৃত্যু হয়েছে। এবং শর্মিষ্ঠা তথ্য বলছে 3 মাসের শিশু থেকে 52 বছরের মানুষ এই মেনিনগো এনসেফালাইটিসের দ্বারা আক্রান্ত হয়েছেন, অর্থাৎ বাংলায় সহজ সরল ভাষায় মস্তিষ্ক খেগো অ্যামিবার আক্রমণের শিকার হয়েছেন। তবে আমাদের কাছে আপাত স্বস্তির বিষয় এটাই যে এই ভয়াবহ রোগের প্রকোপ এখনো পর্যন্ত বাংলায় দেখা যায়নি, দেখা যাচ্ছে দক্ষিণ ভারতের একটি রাজ্য কেরালাতে। একদমই তাই। এবং যেটা আমরা বলছিলাম যে বাংলায় এ থাবা বসবে না তো, অর্থাৎ আপাতভাবে কেরলে এতগুলো মানুষের প্রাণ চলে গিয়েছে, অনেকে আক্রান্ত হচ্ছে নতুন করে, এবং খুব একটা নতুন যখন সংক্রমণ আসে সেই সংক্রমণ খুব তাড়াতাড়ি সেটা বিস্তার লাভ করে। কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে জিরো আমরা এই বিষয়ের উপর একটুখানি আলোচনা করব, কারণ অ্যামিবা আতঙ্কের যে এখন তোলপাড় কেরালা, যেটা শুরুতেই বলছিলাম, আর ইতিমধ্যেই কিন্তু অনেকগুলো বিষয় উঠছে। বিধানসভায় বাম নেতৃত্বাধীন এলডিএফ সরকারের স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে সরব হচ্ছে বিরোধীরা। একদমই তাই, কারণ এই ঘটনা ঘটার ফলে খুব স্বাভাবিকভাবে কেরালার স্বাস্থ্য পরিষেবা নিয়ে একটা প্রশ্ন উঠবে। শর্মিষ্ঠা, 19 জনের মৃত্যু কিন্তু বিরাট ব্যাপার। 19 জনের মৃত্যু একটি রোগে হয়েছে এবং তাকে কন্ট্রোল করতে পারছে কিনা এলডিএফ সরকার, এবং সেই কারণের জন্যই তাদের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধীরা। তারা বলছেন যেটা, যে জমা জল থেকে এই রোগ ছড়িয়ে পড়বার সম্ভাবনা, জমা জল থেকে এই রোগ ছড়িয়ে পড়তে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু বলা হচ্ছে। একদমই তাই। আমরা একটা গ্রাফিক্যালি একটু দেখানোর চেষ্টা করি, কারণ কেরলে এই মস্তিষ্ক খেকো অ্যামিবা বলে পরিচিত, কিন্তু প্রশ্ন হচ্ছে এর কি কি সিমটম, কি এত তাড়াতাড়ি রোগটা বিস্তার লাভ করছে কিনা। বলা হচ্ছে প্রাথমিকভাবে জল থেকে ছড়াচ্ছে, পুকুর বা নদী বা উষ্ণ বা স্থির জলাশয় হতে পারে, আর নাকের মাধ্যমে এই অ্যামিবা শরীরে প্রবেশ করে খুব তাড়াতাড়ি, এবং সেটা কিন্তু দূষিত জল নাকে প্রবেশ করার মাধ্যমে এই শরীরে প্রবেশ করছে, আর সেটা একেবারে সরাসরি মস্তিষ্কে ঢুকে যাচ্ছে। এই অ্যামিবা মূলত মস্তিষ্কের কোষ খেয়েই বেঁচে থাকে, মানে জীবন ধারণ করে। একেবারেই তাই, সেই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে। তবে লক্ষণ কি আমরা একবার দেখি, লক্ষণ এবং উপসর্গ। প্রথম মাথা ব্যথা হতে পারে, জ্বর হতে পারে, যেটা স্বাভাবিকভাবেই হতে পারে। এরপরে ঘাড়ের কাছে নেক স্টিফনেস দেখতে পাওয়া যায়, এবং এরপরে কিন্তু একটা খিঁচুনি শুরু হয় এবং অজ্ঞান হয়ে যেতে পারে রোগী, এবং সেই অজ্ঞান হয়ে যাওয়া থেকে তার জ্ঞান নাও ফিরে আসতে পারে। আক্রান্ত হওয়ার 5 থেকে 9 দিনের মধ্যেই রোগীর অবস্থা আরো বেশি খারাপ হতে পারে, এবং যার জেরে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাড়াতাড়ি রোগটা, মানে তুমি যেটা বলছো যে 5 থেকে 9 দিন, মানে এরকম একটা সময় পাওয়া যাচ্ছে রোগটা নির্ধারণ করতে, এবং এই যে তার একটা যদি চিকিৎসা থাকে, ট্রিটমেন্ট বিষয়। এই মুহূর্তে করোনা নয়, তবে নতুন এক সংক্রমণ যা খুব দ্রুত বিস্তার লাভ করছে, তবে আপাতভাবে বাংলায় নয়, সেটা কিন্তু কেরলে ছড়াচ্ছে। 19 জনের মৃত্যু হচ্ছে। আমরা এই মুহূর্তে সরাসরি আলোচনার জন্য যাবো জিরো আওয়ারে। অবশ্যই কি তার উপসর্গ, কি তার সংক্রমণের যে গতিবিধি, সবটা নিয়ে আলোচনা আমরা একটু জানার চেষ্টা করবো, সাধারণ মানুষকে বোঝাবার চেষ্টা করব। তবে আতঙ্ক নয়, আমরা একটু সতর্ক থাকার কথা বলবো, তাই তো দেবাশিস? আমাদের সঙ্গে চিকিৎসক অরিন্দম বিশ্বাস আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। ডক্টর বিশ্বাস, স্বাগত জানাচ্ছি আজকে জিরো আওয়ারে। নতুন একটা সংক্রমণ এই মুহূর্তে থাবা বসাচ্ছে, যদিও কেরালা বলে জানা যাচ্ছে 19 জনের প্রাণ চলে গেছে মস্তিষ্ক খেকো অ্যামিবা। সবার আগে জানতে চাই কি এই বিরল রোগ? এতটাই বিরল যে আজকে 1962 থেকে এখন অবধি মাত্র 455টা কেস ডিটেক্টেড হয়েছে সারা বিশ্বে। এটা ফ্রি লিভিং অ্যামিবা, অর্থাৎ প্রোটোজোয়া। এটা কেন ফ্রি লিভিং? কারণ এটা সয়েল বা জলে, যে কোনো ল্যান্ডে প্লেনসেও থাকতে পারে, জলে থাকতে পারে, এবং নিজেদের মতো বাঁচতে পারে। সেই কিন্তু এরা মানুষের শরীরে প্রবেশ করে নাক মুখ দিয়ে না,
নাক দিয়ে প্রবেশ করে। আর এই ফ্রি লিভিং অ্যামিবা পৃথিবীতে অনেক 400 রকমের হতে পারে, কিন্তু 3টে ভয়ানক। একটা হচ্ছে নেগলেরিয়া, এটা নিয়ে কেরালায় এত আলোচনা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে অ্যাকান্থামিবা, যেটা কন্ট্যাক্ট লেন্সের যারা পড়ে তাদের হতে পারে। আর তৃতীয় হচ্ছে বালামুথিয়া। কিন্তু কেরালায় এখন আলোচিত বিষয় হচ্ছে নেগলেরিয়া ফাউলেরি। সেটা কিভাবে যায়? নাক থেকে ঢুকে সোজা স্পর্শ যায় ক্রিপ্রিফর্ম প্লেট, অর্থাৎ নাক আর মাথার মধ্যে এথময়েড বোন বলে একটা হাড় থাকে। সেই এথময়েড বোনের মধ্যে না কিছু কিছু জায়গা খোলা থাকে, পারফোরেশন থাকে। তো সেই ফুটোগুলোর ভেতর দিয়ে ঢুকে যায়। কেন ঢুকছে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা কোনো ঠিক মতন উত্তর দিতে কেউ পারেনি, কিন্তু বলা হচ্ছে ওখানকার যে কেমিক্যাল ট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন, তার সাথে এটা ঢুকে যাচ্ছে ভেতরে ব্রেনে গিয়ে কিন্তু এনসেফ্যালাইটিস, প্রাইমারি অ্যামেবিক এনসেফ্যালাইটিস অর্থাৎ প্যান, সুতরাং মস্তিষ্ককে খেয়ে নিচ্ছে এবং এনসেফ্যালাইটিস দেখা দিচ্ছে। কিন্তু এর মৃত্যুর হার কিন্তু প্রচুর। কেরালায় কিছু বেঁচেছে, এটা একটা ভালো দিক। আবার এটাও ঘটনা, কেরালার মতন জায়গাতে ডায়াগনোসিসটা তাড়াতাড়ি হয়েছে, সেটাও একটা বিষয়, ট্রিটমেন্টটা তাড়াতাড়ি হয়েছে। এই কারণে আমাদেরকে সারা ভারতবর্ষে যখনই মেনিনগোএনসেফালাইটিস হচ্ছে তখন কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে। একটা কথা, গরম জলে এরা বাঁচে। জলটা যখন একটু গরম থাকে তখন কিন্তু এদের বংশবৃদ্ধি হয়। ঘটনাচক্রে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এখন গরমকালটা অনেক দীর্ঘায়িত হচ্ছে, তখন কিন্তু এই ঘটনাগুলো বাড়ছে। আচ্ছা, এবার দ্বিতীয় যে প্রশ্ন ডক্টর বিশ্বাস আপনার কাছে রাখবো, সেটা হচ্ছে লাস্ট কেরালার ক্ষেত্রে যে কেসটা রেকর্ডেড হলো, সেটা হচ্ছে তিরুবনন্তপুরমের এক যুবক, 17 বছরের বয়স, তাকে কিশোর বলা ভালো বেটার। সে গেছিল এক সুইমিং পুলে স্নান করতে, এবং আমরা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত টুরিস্ট স্পটগুলো রয়েছে সেখানে আমরা হোটেল বাছি কিন্তু এটা দেখে যে কোথায় সুইমিং পুল রয়েছে। এটা আমাদের একটা অ্যাডিশনাল এন্টারটেনমেন্ট অ্যাড করে। এখন ব্যাপার হচ্ছে যে সুইমিং পুল, সেখানে আমরা যেটা তথ্য পাচ্ছি সেখানে হচ্ছে অ্যাকুলাম ট্যুরিস্ট ভিলেজে সুইমিং পুলটা বন্ধও করেছে কেরালা প্রশাসন। অর্থাৎ সুইমিং পুলে নামলে সেখান থেকে এই রোগ ছড়াতে পারে, এই সম্ভাবনার কথা আসছে। সেখানে দাঁড়িয়ে এই রাজ্যের বিভিন্ন ট্যুরিস্ট ভেনিউতে বিভিন্ন হোটেল বা রিসর্টের সঙ্গে যে সুইমিং পুল রয়েছে সেই ক্ষেত্রে আপনি কি সতর্কবার্তা দেবেন? পাশাপাশি গবাদি পশু স্নান করা হয় এরকম ধরনের ওয়াটারল্যান্ড বা ওয়াটার বডিজ যেখানে রয়েছে সেখানেও এই ধরনের রোগ ছড়াতে পারে। দেখুন, সুইমিং পুল যেখানে জলা জায়গা সেখানে এটা হতে পারে। কেরালায় প্রায় 55,000 ছোট ছোট নদী বলুন বা লেক বলুন আছে, ঠিক আছে। ঘটনাচক্রে আমাদের এখানেও একই কথা যেটা আপনি বলছেন, খুব একদম ঠিক কথা, ঠিক বিশ্লেষণ, যে আজকে এখানেও সুইমিং পুলে এটা হতে পারে যদি ঠিক মতো ক্লোরিনেশন না হয়। আর পুকুরে গবাদি পশু যেরকম স্নান করে, মানুষও পুকুরে স্নান করে, সেখান থেকে যে কোনো সময় কিন্তু এটা আসতে ছড়ায়। সেটাও কিন্তু খুবই সতর্ক বার্তা আগে থেকে দেওয়া উচিত। এখন যেটা অসুবিধা হচ্ছে, কেরালায় যেটা দেখা যাচ্ছে, ক্লোরিনেশন করলে এদেরকে আপনি মেরে দিতে পারবেন, কিন্তু ক্লোরিনেশনের মাত্রা যদি বেশি হয় সেখানে পুকুরে মাছগুলো মরে যাচ্ছে। তো সেই জায়গায় একটা ঋণাত্মক দিক আছে। কিন্তু আমাদের এখানে সুইমিং পুলে সুপার ক্লোরিনেশন করলে অসুবিধা নেই। চোখটা হয়তো কিছুক্ষণ জ্বলবে, সেটা পরে চোখটা ধুয়ে নেওয়া যায়, কিন্তু একই সাথে সাবধানতার তো মান নেই। সতর্কতা অবলম্বন যদি আমরা করতে পারি, আর গবাদি পশু যেখানে স্নান করে সেখানে মানুষজনকে স্নান না করার বার্তাটাই দেওয়া ভালো, তাতে আমরা কিন্তু এটা আটকাতে, কেরালায় যেটা সম্ভব হয়নি। ডক্টর বিশ্বাস, তার মানে একটা কথা, যেহেতু জল থেকেই রোগ ছড়াতে পারে এবং যেভাবে বলা হচ্ছে সুইমিং পুল বা ক্লোরিনেশন যদি না হয় এই জায়গাতে, তার মানে আমি যদি এই রাজ্যে আপাতভাবে কোনো হয়তো এখনো ধরা পড়েনি, কিন্তু সতর্ক থাকতে হবে। তার মানে শহরাঞ্চলের থেকে আমি যদি একটু প্রত্যন্ত গ্রামাঞ্চলের দিকে তাকাই, তাহলে সেখানে গবাদি পশু, এই ধরনের পুকুর, জলাশয়, এই জায়গাগুলো অনেক বেশি থাকার কারণে, এবং সেখানে একটুখানি দূষিত বিষয়টা অনেকটা বেশি থাকার একটা ব্যাপারও থেকে যায়। এখান থেকে ছড়ানো সংক্রমণটা অনেক বেশি
একটা ঝুঁকির জায়গা থাকছে? একদমই, কারণ এই শর্মিষ্ঠার প্রশ্নের সঙ্গে ডক্টর বিশ্বাস আমি আরেকটা জায়গায় একটু জুড়ে দিই, সেটা হচ্ছে যে গ্রামের দিকে এই যে ক্লোরিনেশন করার কথা আপনি বলছেন, এই পদ্ধতিও কিন্তু সেইভাবে নেই না, একদম তাই। এবং শহরের মানুষ যতটা না পুকুর বা পুষ্করিণী বা এই সব জায়গাগুলো ব্যবহার করে, গ্রামের মানুষ কিন্তু শর্মিষ্ঠা তোমার এই প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গ্রামের প্রচুর মানুষ এখনো পর্যন্ত তারা পুকুরে স্নান করেন এবং তা নয় শুধু বাসনপত্র ধোয়া থেকে শুরু করে কাপড় জামা কাচা থেকে শুরু করে একটু গ্রামের দিকে গেলেই মানে কলকাতার উপকণ্ঠেই যদি যাওয়া যায়, সেখানেই আমরা এই ভাঙড় বা শাসন টাসন এইসব অঞ্চলে আমরা প্রচুর জলজ জায়গা থেকে বিষয় হচ্ছে এটাই তো বসেছে, একটা জলাশয়তে সেখানে স্নান করা হচ্ছে, পানীয় জল হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং আবার গবাদি পশুকে স্নান করা। এবার দেখো খুব স্বাভাবিকভাবে তোমার মনে আরেকটা প্রশ্ন আসবে, যেটা ডক্টর বিশ্বাসের কাছে আমরা রাখবো, যে জলে থাকা মাছই তো আমরা খাচ্ছি, তাহলে কি মাছের মাধ্যমে ওটা ছড়াতে পারে? তিনটে প্রশ্ন একসঙ্গে ডাক্তারবাবু আপনার কাছে। ডক্টর বিশ্বাস, মাছের যেটা আমরা খাচ্ছি তার থেকে কিন্তু ছড়াচ্ছে না। আচ্ছা, জলটা যখন নাকে স্পর্শ করছে অনেক সময় বিভিন্ন রিচুয়ালস গুলো হয়, তো সেখানে একটা রিচুয়ালস কেরালায় আছে, সেটা হচ্ছে নাকের মধ্যে একটু জল দেবে, সেই জায়গাটা বিভিন্ন পুকুরে। আপনি একটা কেরালার যদি আপনি হিস্ট্রিটা দেখেন, সেখানে কিন্তু বেশিরভাগ মানুষের আক্রান্ত হয়েছে কিন্তু পুকুর থেকে, সুইমিং পুল থেকে আবার বলছি হতে পারে, সুইমিং পুলের ঘটনা ঘটেছে কিন্তু সেটা কম, বেশিরভাগই হয়েছে পুকুর থেকে, বাড়ির পাশে পুকুর যেটা ঠিক মতো কিন্তু ক্লোরিনেটেড হয়নি বা পরিষ্কার হয়নি। পরিষ্কার রাখতে পারলে আমরা ভালো থাকবো, খেলে খাওয়ার থেকে কিন্তু এটা আসছে না, খাওয়ার থেকে এলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ঘটনাচক্রে ব্রেনে সেরকম প্রোটেকশনটা হলে ক্রিপ্রিকম প্লেট, যেটা বারবার বলছি, ওর ভেতর ঢুকে গিয়ে ব্রেনে চলে যাচ্ছে, খুব সহজ। তো সেই জায়গা থেকে আমরা একটা হচ্ছে গ্রামের কথা, আপনি যেটা বলছেন গ্রামের মানুষকে পরিষ্কার কথা বার্তাটা দিতে হবে, এইরকম ঘটনা ঘটতে পারে। আর আমাদের একটাই অসুবিধা হচ্ছে, আমাদের কটা ল্যাবে, যে প্রশ্নটা আমি রাখবো, আমাদের কটা ল্যাবে এই পরীক্ষাটা হয়, এই বেকলেরিয়া ফাউলেরি ডিটেকশন কটা ল্যাবে হয়, সেটা কিন্তু আমাদের এখন সরকারকে বা আমাদের প্রশাসনকে কেরালার থেকে একটা শিক্ষা নেওয়া উচিত, যে এই পরীক্ষাটা যেন একটা বেসিক জায়গায় সবসময় থাকে। যারা গ্রামে গঞ্জে আছেন বা যারা সাঁতারু, এবং সাঁতারুদের বলা হয় মাথাটা উঁচু করে সাঁতার, তাহলে একমাত্র সুবিধা হয়, তা না হলে কিন্তু সাঁতারুরাও কিন্তু আক্রান্ত হতে পারে যখন তখন। এই জায়গায় থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে কেরালার থেকে, পরিষ্কার কথা ল্যাবে ল্যাবে, প্রত্যেকটা ল্যাব বা বেশিরভাগ ভালো ল্যাব যেগুলো আছে তাদের যেন এই পরীক্ষার ব্যবস্থাটা থাকে। তাড়াতাড়ি যদি ধরতে পারি তাহলে কিন্তু চিকিৎসা আছে, মানুষ বেঁচেও যাবে। একদম, আমি ডক্টর বিশ্বাসের কাছে আবারও আসব, কিন্তু এবং সঙ্গে আরেকটি খবরও আপনাদের দেখাবো, যেটা হচ্ছে কাঁকসার মলানদিঘির, সেখানে প্রচুর গবাদি পশু মারা যাচ্ছে। মানে এটা কিন্তু কাঁকসা মলানদিঘি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, এর থেকে কি আতঙ্কের কিছু আছে? আমি এবং শর্মিষ্ঠা অবশ্যই জিরো আওয়ারে সেই বিষয়ে নজর রাখবো। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসবো। ফিরলাম জিরো আওয়ারে বিরতির পর। দেখুন, মস্তিষ্ক কুড়ে কুড়ে খাচ্ছে অ্যামিবা, ইতিমধ্যে অজানা রোগ, বিরল রোগ, কিন্তু এবার সংক্রমণ তার উৎস যেরকম খুঁজে পাওয়া গিয়েছে, কিন্তু বিষয় হচ্ছে এই অজানা রোগে এবার গরু মৃত্যুর ঘটনা, সেটাও তো চরম আতঙ্ক তৈরি করেছে। চরম আতঙ্ক কোথায়? আমরা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম দুর্গাপুরে কাকসার মলানদিঘির সরস্বতীগঞ্জে, সেখানে অজানা রোগে একের পর এক গরু মৃত্যুর ঘটনা ঘটছে। একদমই, এই যে গরু মৃত্যুর ঘটনার, গবাদি পশু স্নান করলে তার থেকে এই ধরনের প্রোটোজোয়া ঘটিত যে রোগের কথা ডক্টর বিশ্বাস বললেন, খুব স্বাভাবিকভাবে গবাদি পশু মৃত্যুর ঘটনায় আতঙ্কও বাড়ছে। এবং এই কাঁকসার মলানদিঘিতে আজকে একটা সরকারি টিম যাচ্ছে, আমি শর্মিষ্ঠাকে জানিয়ে রাখি যে কলকাতা থেকে একটি টিম তারা যাচ্ছে, বিশেষজ্ঞ টিম, তারা দেখবেন যে কেনই গরু মৃত্যু, এবং এই গরু মৃত্যুর সংখ্যাটা কিন্তু না 14-এর পরে গতকাল রাতে আরো 4টি গরু মারা গিয়েছে, মোট 18টি গরু মারা গিয়েছে এই কয়েকদিনের মধ্যে। অর্থাৎ খুব স্বাভাবিকভাবে এই ঘটনায় দেখো আরো 4টি গরুর মৃত্যু হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে দুর্গাপুরের মলানদিঘি এলাকায়। আমরা শর্মিষ্ঠা চাইলে সাধারণ মানুষ কি বলছেন, অর্থাৎ যারা গরুর ব্যবসায়ী বা যারা গরুর মালিক রয়েছেন, গবাদি পশু যারা রাখেন, তারা কি বলছেন একবার আমরা শুনে নিতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে তারা কতটা আতঙ্কে রয়েছে। তাদের এটা জীবন জীবিকার একটা বিষয়। একদমই তাই, কি বলছেন তারা শুনবো। সারা রাত দেখলাম, সকালে দেখি মরে গেছি, ভালো খাওয়ালাম দোয়ালাম, আর সকালে দেখছি আবার পেট ফেপে গেছি। আমার ডাক্তার হলে বুঝতে পারবো,
ডাক্তার হলে বুঝতে পারবো, আমরা তো বুঝতে পারছি হঠাৎ এরকম গরু আনছি ঘরে আসছে রাত্রে দেখছি হঠাৎ এরকম রাত্রে খাইলে 100 হলো মরে যাচ্ছে নাকি? মরে যাচ্ছে। কতগুলো মরেছে পাড়ার? মোটামুটি 8-10টা মারা গেছে বাছুর ফাছুর নিয়ে। গরু ঠিক পালা থেকে আসছে, ঘরে ঘাস খাইছে রাত্রে নাকি, মাড়ও দিচ্ছে, মাড়ও খাইছে, সবই খাইছে, কিন্তু কি করে মরে যাচ্ছে রাত্রের মধ্যে বুঝতে লাগছে। যাবো এই মুহূর্তে চিকিৎসক অরিন্দম বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর বিশ্বাস, অনেকগুলো প্রশ্ন রয়েছে, কিন্তু একটা বিষয় বলি, এই যে আমরা দেখলাম একের পর এক এত সংখ্যক গরু মৃত্যু হচ্ছে, এবার বিষয় হচ্ছে আমি অ্যামিবার প্রসঙ্গে আসছি। অ্যামিবার যে লক্ষণগুলো, অর্থাৎ একটা সংক্রমণের উৎস তো খুঁজে বার করা গেছে, কিন্তু বিষয় হচ্ছে যে সংক্রমণের লক্ষণগুলো কি, অর্থাৎ সঠিকভাবে যদি চিহ্নিত করা না যায় তাহলে তো এই রোগটাকে নির্ণয় করা সম্ভব হবে না। এবং যেহেতু এতটা দ্রুত বিস্তার, এত সংখ্যক এই গরু মৃত্যুর ঘটনা, কোথাও কি একটা মিল বা একটা ঝুঁকি থেকে যাচ্ছে বলে মনে হয়? না, গরুর ক্ষেত্রে সাধারণত ফ্রি লিভিং অ্যামিবা গরুকে মারে না। গরুর ক্ষেত্রে নিউমোনিয়া হতে পারে, ক্লস্ট্রিডিয়াম বলে একটা ব্যাকটেরিয়া আছে, সেগুলো হতে পারে। তো এটা এখন তো এটা নিয়ে একটা তদন্ত হবে, অনুসন্ধান হোক ঠিক মতো, এটার কারণটা স্পষ্ট করে জানানো হোক। আমার মনে হচ্ছে না ফ্রি লিভিং অ্যামিবা গরুকে মারে। তো সাধারণত ব্রেনের উপর এটা যায়, ব্রেনকে শেষ করে দেয়, নিউরন গুলোকে শেষ করে দেয়। কিন্তু এনসেফালাইটিস, এবং ওখানে প্রদাহ তৈরি হয়, তখন এনসেফালাইটিস হয়। আপনি যেটা বলছেন, কারুর যদি আপনারা যে উপসর্গগুলো দেখালেন না, যখনই উপসর্গগুলো হবে, আমরা যদি ওটাকে চিহ্নিত করি মেনিনজাইটিস অথবা এনসেফালাইটিস, আমরা সাধারণত একটা সিএসএফ অর্থাৎ শিরদাঁড়া থেকে জলটা বার, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড স্টাডিটা। এবার অনেকগুলো পরীক্ষা আমরা করি, টিভির জন্য করি, হার্পিস ভাইরাসের সব ক্ষেত্রে আরো কিছু কিছু পরীক্ষা আমরা করি, বা বায়োজেনিক মেনিনজাইটিস আছে কিনা। এই ক্ষেত্রে যেটা আমাদের জাপানিজ বি হয় কিনা, এর সাথে একটা যোগদান করতে হবে নেগলেরিয়া ফাউন্ডারি আছে। এইবার যদি এটার সাথে করি, তাহলে আমরা আগে থেকেই কিন্তু ব্যবস্থা নিতে পারবো, তাড়াতাড়ি চিকিৎসাটা হবে। কারণ অ্যাম্ফোটেরিসিন বি আর স্টেরয়েড যদি আমরা ঠিক মতো দিতে পারি, তাহলে আমরা এই পেশেন্টটা বেঁচে যায়, যেটা কেরালায় কিন্তু হয়েছে, কিছু মানুষ বেঁচেছে। যদি আমরা একটু ডিলে হয়, তাহলে কিন্তু মৃত্যু অবধারিত, এটা কি কোনো সমস্যা। ডক্টর হ্যাঁ দেবাশিস, যেটা তুমি বলছো, এবং সেখান থেকে দাঁড়িয়ে একটা খুব সংকটপ্রশ্ন সময়টা ফুরিয়ে এসছে, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি কি স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটু অ্যালার্ট হতে হবে, কারণ এই রোগটা আপাতত ধরা পড়েনি। কিভাবে আপনি বলছেন যে এটাকে চিহ্নিত করাটা একটা খুব টাফ বিষয়, এবং ল্যাবে এই পরীক্ষাটা হয় কিনা, উনি বললেন যে ল্যাবে কোন এক্সামিনেশন করতে হবে বা কি করলে আমরা মোটামুটি ভাবে একটা প্রতিকারের দিকে যেতে পারবো বা রোগটা নির্ণয় করতে পারবো। একদম একই প্রশ্ন। আমরা যখনই সাসপেক্ট করব, সন্দেহ যদি হয় এনসেফালাইটিস বা মেনিনজাইটিস, আমরা সিএসএফ করাই, মানে শিরদাঁড়া থেকে জলটা আমরা বার করে দেখি, পরীক্ষা এটাকে আমরা লাম্বার পাংচার আর সিএসএফ স্টাডিটা করি, কারণ ওখান থেকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা বেরোয়। এখান থেকে নিয়ে আমরা দেখতে পারি ব্রেনে কি আছে, কেন হয়েছে, কি বিভিন্ন পরীক্ষা করাই। কিন্তু এর সাথে সাথে এবার নেগলেরিয়া ফাউলারি যাতে এই পরীক্ষাটা আমরা করতে পারি, সেটা যেন প্রত্যেকটা ভালো ল্যাব, এস্টাবলিশ ল্যাব যেগুলো আছে সেগুলো যেন করে। একেবারে সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। একেবারেই আজকে আর হাতে সময় নেই জিরোয়ারে। অনেক ধন্যবাদ ডক্টর অরিন্দম বিশ্বাস, তার গুরুত্বপূর্ণ সময় আমাদের দিয়েছেন। অনেক ধন্যবাদ অরিন্দম দাকে। একদমই তাই, এবং আপাতত জল থেকে সংক্রমণ ছড়াচ্ছে, তবে তার প্রথম ধাবা কেরালাতে দেখা গিয়েছে, বাংলায় আপাততভাবে তার কোনো রকম লক্ষণ নেই, কিন্তু আমরা চাইবো নাই হোক, এবং অবশ্যই আমাদের তার জন্য অনেক বেশি সতর্ক থাকতে হবে।